হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা আজকে আমার থাম্বনেইল দেখে বুঝে গিয়েছেন যে আমি আসলে কী ধরনের ভিডিও নিয়ে চলে আসছি। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে অবশ্যই সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের জন্য। আসলে আমার ভিডিওটি আজকে ব্যতিক্রমধর্মী। অনেকে আমাকে কমেন্টে বলেছিল ভাইয়া যে চাকরির পরীক্ষায় লিখিত পরীক্ষা কী কী আসতে পারে। আসলে সেই লিখিত পরীক্ষা কী কী আসতে পারে এবং একটি প্রশ্নের সব প্যাটার্ন আমি আপনাদেরকে নিয়ে চলে আসলাম সমাধান সহ। তাহলে অপেক্ষা করেন, আমি তাহলে আপনাদের দেখাই, আপনারা কষ্ট করে দেখেন। আশা করি একটু হলেও আপনাদের উপকৃত হবেন। আপনারা সবসময় দেখে থাকবেন যে লিখিত পরীক্ষায় বিশেষ করে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, তারপরে অফিস সহায়ক, তারপরে হচ্ছে কি আপনার অফিস সহকারী, তারপর হচ্ছে গিয়ে হিসাব সহকারী, এগুলো যে লিখিত পরীক্ষাগুলো এসে থাকে সেগুলো সব কমন একই ধাঁচের। কম্পিউটার অপারেটর পদে এগুলো সব একই ধাপের। আসলে আরও আছে অনেক, যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই প্রশ্নগুলো প্যাটার্ন প্রায় একই হয়ে থাকে। কী কী আসে সেগুলো আমি আপনাদের কাছে দেখাই। দেখেন, সর্বপ্রথম আসে দেখবেন এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ প্রায় সব প্রশ্নে সর্বপ্রথম থাকে, এটা আপনারা খেয়াল করে দেখবেন অবশ্যই। এক কথায় প্রকাশ, এটা আপনারা সুন্দরভাবে মুখস্থ করবেন। তারপরে আছে বাগধারা। বাগধারাটা আসলে প্রায় এসে থাকে, এটাও বাগধারা অবলিক। এখানে দেখেন অনেক সময় 2 নম্বরে থাকে বাগধারা অথবা ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়, অথবা অবলিক আমি ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় এটা লিখে দিচ্ছি। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়, এই দুইটার একটি প্রশ্ন প্রায় এসে থাকে, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়। 3 নম্বরে সন্ধি বিচ্ছেদ দেখবেন, সন্ধি বিচ্ছেদও আসে অনেক সময়, সন্ধি বিচ্ছেদ। 4 নম্বরে বাংলায় অনুবাদ, একটা ইংরেজি করা থাকে সেটা বাংলা, অথবা বাংলা থাকলে ইংলিশ করা লাগলো, এইটা থেকে আপনাদের প্রায় প্রশ্ন আসে। কিন্তু প্রবন্ধ লিখন, একটা প্রবন্ধ লিখতে হবে। প্রবন্ধ বলতে গেলে কি বোঝায় দেখেন, এখানে আমি এই আপনাদের দেখেন বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ হওয়া অর্থনৈতিক মুক্তি, এই সম্পর্কে একটি প্রবন্ধ লিখতে হবে। এটি প্রবন্ধ কিংবা এখানে আপনাদের আসতে পারে অনেক সময় যে ভাব সম্প্রসারণ লিখুন, ঠিক আছে, এগুলো লিখতে পারে। এরপর একটি প্যারাগ্রাফ আসে দেখবেন, প্রায় সময় দেখেন একটা প্যারাগ্রাফ, এখানে একটা প্যারাগ্রাফ দিয়েছিল আমাদের, আমি প্রশ্নটি সমাধান দেখাবো আপনাদের পরে। এই সময় এরপরে দেখেন প্যারাগ্রাফ আসে কিন্তু। সো এই প্রবন্ধের পরে প্যারাগ্রাফটা আপনারা একটু মুখস্থ করতে পারেন, কিছু কিছু ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। আর প্যারাগ্রাফ আসলে অনেক ফরম্যাট আছে, আপনারা একটা ফরম্যাট মুখস্থ করলে অনেকগুলো ফরম্যাট এখন বর্তমানে হয়ে যায় দেখবেন, সেইগুলো আপনারা মুখস্থ করতে পারেন। প্যারাগ্রাফ দেখেন, প্যারাগ্রাফের পরে কি আছে, প্যারাগ্রাফটি আমরা মুখস্থ করতে পারি। এবার ফিল ইন দ্য গ্যাপস, আপনার ফিল ইন দ্য গ্যাপস এসে থাকে অনেক সময়, দেখা গেল ফিল ইন দ্য গ্যাপসগুলো দেয় কীভাবে, যে দেখেন আমি আপনাদের একটা উদাহরণ দেখাই। ফিল ইন দ্য গ্যাপস দেখেন, নিউজ পেপার ড্যাশের সোর্স অফ ইনফরমেশন, নিউজ পেপার ইজ, আসলে এগুলা আপনার যেমন আর্টিকেলস বসতে পারে, প্রিপোজিশন বসতে পারে, কিংবা ভাগ বসতে পারে, সেইগুলো আসলে এগুলো গ্রামেটিক্যাল রুল পড়লে আপনারা অবশ্যই পারবেন, ঠিক আছে। তারপরে আছে দেখেন কারেক্ট দ্য সেন্টেন্স, আপনাদের কারেক্ট সেন্টেন্স, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও সবসময় আসে কারেক্ট সেন্টেন্স, এটা আসলে গ্রামেটিক্যাল রুল দিয়ে পড়তে হবে। দেখেন হি ডিড এ সিন, ঠিক আছে, এটা একটা কারেক্ট সেন্টেন্স করতে হবে, আপনি যেভাবেই করেন সেটা সমস্যা নেই, কারেক্ট সেন্টেন্স করতে হবে। হি কমিটেড এ সিন, সাইন, হি ডিড এ সাইন, হি কমিটেড এ সাইন। উই সে হিম এ লায়ার, উই কল হিম এ লায়ার। দেখছেন আসলে এটা কিন্তু উই সে হিম মানে সে বলেছিল একজন মিথ্যাবাদী, কিন্তু সেটা আসলে একটা কারেন্ট সেন্টেন্স হয় না। দেখেন কারেন্ট সেন্টেন্স উই কল হিম এ লায়ার, উই, ঠিক আছে, এটা খেয়াল করবেন। আর মেক এ সেন্টেন্স উইথ ফলোয়িং ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে আমাদের কিছু প্রশ্ন আসে, প্রায় সব প্রশ্নই আসে, সেগুলো আমরা আসলে ইডিয়মস ফ্রেজটা যদি একটু মুখস্থ করি তাহলে আমরা খুব সহজেই পারবো। এবং সর্বশেষে দেখেন গণিত থেকে যেটি আসে সেটা হচ্ছে কি ম্যাথ, এই ম্যাথটি একটু গুরুত্বপূর্ণ, বিশেষ করে ম্যাথগুলো পাটিগণিত বীজগণিত দুইটাই দিয়ে থাকে। দেখেন এখানে আছে দেওয়া, এই পাটিগণিত বীজগণিতগুলো আমরা যদি একটু ভালোভাবে দেখতে পারি তাহলে আমাদের অনেকাংশে আমাদের কিন্তু মানে কি বলবো চাকরি পরীক্ষা সহজ হয়ে যাবে। সো আমরা তাহলে এগুলা একটু যদি এই 10টা পয়েন্ট সুন্দরভাবে আমরা আয়ত্ত করতে পারি সবগুলা, তাহলে কিন্তু আসলে আমাদের চাকরি পাওয়া খুবই সহজ হয়ে যাবে। সো আমি তাহলে আপনাদের একটি প্রশ্ন এখন সমাধান দেখাবো, আপনারা সমাধানটি দেখেন, আরও একটু ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। দেখেন আমরা চলে আসলাম একটি চাকরি পরীক্ষা, যে 2015 সালে একটি পরীক্ষা নিয়েছিল, সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2015 সালে পরীক্ষাটি হয়েছিল। পরীক্ষার তারিখ দেখেন 7/3/2015, সময় 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। তাহলে আমরা দেখি কি কি প্রশ্ন এসেছিল। আমরা দেখেন সর্বপ্রথম এক কথায় প্রকাশ দিয়েছিল 1 2 3 4 5টি, এই 5টি এক কথায় প্রকাশ আমরা 5 মার্ক পাবো। সো 5টি এক কথায় প্রকাশ দেখেন প্রদত্ত বাক্য কি কি দেওয়া ছিল আমাদের, অনেকের মধ্যে বেশি, এর এক কথায় প্রকাশ হবে কি অনন্য সাধারণ, অনেকের মধ্যে বেশি অনন্য সাধারণ। অনুমানের দ্বারা জ্ঞাত অনুমেয়, অনুমানের দ্বারা জ্ঞাত অনুমেয়, যে আহরণ করিয়াছে আরুর,
যে বন হিষ্ট জন্তুতে পরিপূর্ণ, সাপত সংকুল। এই বানানগুলো আসলে আপনারা খেয়াল করবেন। আরুর, সাপত সংকুল এগুলো খুবই একটি ইম্পর্টেন্ট। এবং নম্বর যে সকল অত্যাচারী সয়ে যায় সর্বং সহ, দেখেন সর্বং সহ। এরপরে দেখেন বাগধারা, অর্থসহ বাক্য রচনা করতে বলছিল। আর এখানে থাকতে পারতো ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, সেটি একটি গুরুত্বপূর্ণ। সো আমরা যেখানে তো বাগধারা আছে দেখেন অর্থসহ বাক্য রচনা করো, তাহলে অর্থসহ বাক্য রচনা করি। সর্বপ্রথম দেখেন ক নম্বরে ছিল ডান হাতের কাজ আহার অবলিক ভোজন। ডান হাতের কাজের অর্থ কি হয়? আহার অবলিক ভোজন। রচনা করতে একটু রচনাটিকে একটু অপেক্ষা করো, আমি চট করে ডান হাতের কাজটা সেরে দিই। খ নম্বরে চক্ষুদান, চুরি করা। চক্ষুদান করা মানে চুরি করা। পকেট মার আমার কলমটা চক্ষুদান করে নিয়ে গেল। এরপরে গ নম্বরে ছিল ঘরের শত্রু বিভীষণ। দেখেন যে গৃহবিবাদ বাধায় তাকে বলে ঘরের শত্রু বিভীষণ। আজিজ, ওর জন্য তুমি তো ওকালতি করছো, কিন্তু জানো তরু একজন ঘরের শত্রু বিভীষণ। এরপরে দেখেন ধরি মাছ না ছুঁই পানি, কৌশলে কার্যোদ্ধার। ধরি মাছ না ছুঁই পানি, কৌশলে কার্যোদ্ধার। এ ব্যাপারে আমার ভূমিকা হবে ধরি মাছ না ছুঁই পানি। দেখছেন? তারপরে নম্বরটি হাতে কলমে যথার্থ কাজ করে। দেখেন হাতে কলমে শিক্ষাই তো প্রকৃত শিক্ষা। তাহলে আমাদের বাগধারাটি হয়ে গেল, এই বাগধারাটি। এরপরে আছে কি দেখি, বাগধারাটি আমাদের কমপ্লিট। সো কেটে দিলাম। সন্ধি বিচ্ছেদ দেখেন 5 নম্বরে প্রদত্ত শব্দ কি আছে? জলাশয়। সন্ধি বিচ্ছেদ জল যোগ আশয়, জলাশয়। দেখেন জল যোগ আশয়। শীতার্থ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট। শীত যোগ ঋতু, এটি প্রায় আসে, আপনারা এটা মুখস্থ করে রাখেন। শীত যোগ ঋতু। গ নম্বরে চলশক্তি, চলৎ যোগ শক্তি। দীপালি, দীপ যোগ আলি, দীপালি। উদ্বোধন, উদ্যোগ বধন, উদ্বোধন। 4 নম্বরে বাংলায় অনুবাদ দেখেন 4 নম্বর বাংলায় অনুবাদ, বাংলাদেশ মাস্ট গেট রাইড অফ পভার্টি। বাংলাদেশে অবশ্যই দারিদ্র দশা থেকে মুক্তি পেতে হবে। আনএমপ্লয়মেন্ট ইজ এ হিউজ হিডারনেস টু ন্যাশনাল ডেভেলপমেন্ট। এটা হচ্ছে গিয়ে বলছে বেকারত্ব জাতীয় উন্নয়নে একটি বড় বাধা। বেকারত্ব জাতীয় উন্নয়নে একটি বড় বাধা। তারপরে দেখেন ড্রাগ ট্রাফিকিং ইজ অ্যান ইন্টারন্যাশনাল ক্রাইম। মাদক পাচার একটি আন্তর্জাতিক অপরাধ। উই মাস্ট রিমেইন অ্যালার্ট অ্যাবাউট দ্য ইনফ্লুয়েন্স অফ ক্লাইমেট চেঞ্জ। জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে আমাদের অবশ্য সতর্ক থাকতে হবে। বাংলাদেশ ইজ পিস লাভিং অ্যান্ড পিস বিল্ডিং নেশন। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় এবং শান্তি প্রতিষ্ঠাকারী দেশ। এরপরে দেখেন প্রবন্ধ লিখতে বলছিল আমাদের, একটি বলছিলাম প্রবন্ধ আসতে পারে এখানে আপনাদের, শুধু প্রবন্ধ না, যেমন এখানে আপনার বা বলতে পারে একটা ভাবসংশোধন লিখুন আসতে পারে। তাহলে সেটা কি হবে? বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ, অর্থনৈতিক মুক্তি, এটি সম্পর্কে একটি প্রবন্ধ লিখবেন আপনারা। তারপরে দেখেন রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য নাইট বিফোর অ্যান এক্সামিনেশন, মানে পরীক্ষার আগের রাতে আপনার একটি প্যারাগ্রাফ লিখতে বলছে এটি সম্পর্কে। দেখেন এটি দিয়ে করাই আছে, আপনারা দেখে নিন। এক্সামিনেশন আর দ্য মোস্ট ডেটফুল অ্যাক্টিভিটি ইন দ্য লাইফ অফ এ স্টুডেন্ট। এটা আপনারা সুন্দর করে দেখে নিন, আসতে পারে, কখনো বলা যায় না। 7 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখেন নিউজ পেপার ড্যাশ এ সোর্স অফ ইনফরমেশন। নিউজ পেপার ইজ এ সোর্স অফ ইনফরমেশন। শি ইজ ড্যাশ অ্যাক্ট্রেস। শি ইজ অ্যান অ্যাক্ট্রেস। দেখছেন এখানে আর্টিকেলস হচ্ছে। আই পুট ড্যাশ মাই শার্ট। আই পুট অফ মাই শার্ট। প্রিপজিশন হয়েছে। এভাবে প্রিপজিশন, আর্টিকেলস, ভার্ব, আপনার যে কোনো যেটা বসতে পারে সেখানে সেটা বসতে হবে। দেখেন ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এটা আসলে সবাই পারবে, এটা একটা কমন। দ্য বুক ড্যাশ ইনফরমেটিভ। দ্য বুক ইজ ইনফরমেটিভ। সো এইভাবে। এবার কারেক্ট সেন্টেন্সটা একটু কঠিন, এটা আপনারা একটু ভালোভাবে আয়ত্ত করবেন। হি ডিড এ সাইন। হি ডিড এ সাইন। হি কমিটেড এ সাইন। উই সে হিম এ লায়ার। উই কল হিম এ লায়ার। We gave a good speech. He delivered a good speech. He is an honest man. He is an honest man. What is the time in your watch? What is the time by your watch? Make sentence with the following phrase and idioms. By the by, প্রসঙ্গক্রমে by the by, how is your preparation going? By the by, প্রসঙ্গক্রমে by the by, how is your preparation going? Bag and baggage, তল্পি তলবা সহ, he left the hotel bag and baggage. দেখেন এটা হচ্ছে কি, তারপরে from A to Z সম্পূর্ণরূপে, কাজল is an honest man from A to Z, ঠিক আছে। তারপরে in black and white মানে লিখিত হবে, I must have your statement in the black and white.
উইথ এ ভিউ টু জন্য হি ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু বাইং এ বুক he went to market with a view to buying a book. এরপরে দেখেন কোন শহরের বর্তমান জনসংখ্যা ৮০ লক্ষ, ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ হলে ৩ বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? দেখেন ৫ মার্ক। এবার সমাধানটি আমরা করি। কোন দেখেন আগে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি। কোন শহরের বর্তমান জনসংখ্যা ৮০ লক্ষ, ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ হলে ৩ বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? এটি ৫ মার্ক। দেখেন এখানে চক্রবৃদ্ধি মুনাফার হারে জনসংখ্যা বাড়বে, সুতরাং এখানে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র ফেলাইতে হবে। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি। দেখেন চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটি এখানে লিখে দিয়েছে আমাদের, এটা আসলে লিখে দেয়নি। পি ইন্টু এন প্লাস আর পি ইন্টু আর প্লাস আই টু দি পাওয়ার এন। তাহলে পি হচ্ছে গিয়ে দেখেন আমাদের পি দেওয়া আছে ৮০ লক্ষ এবং আমাদের অন দেওয়া আছে অন প্লাস বলছিলাম আর, দেখেন আর হচ্ছে ইন্টারেস্ট আর অন সূত্র, আর ৩ হচ্ছে গিয়ে নাম্বার এন এখানে আসবে এন। তাহলে সংখ্যা ইয়ার কত? ৩ ইয়ার। দেখেন তাহলে ৮০ লক্ষ 1 প্লাস আমাদের এই যে ইন্টারেস্ট, আমাদের ইন্টারেস্টটি বের করেছি দেখেন ১০০০ ভাগ ৩০ দিয়ে ইকুয়াল টু ১০০/৩০ করেছি, এটা খেয়াল রাখবেন। এরপরে উত্তর হয়ে গেছে, কাটাকাটি ক্যালকুলেশন করলেই আপনার উত্তরটি হয়ে যাবে। এরপরে দেখেন একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম ১০১ টাকা করে দরে ৫ ডজন এবং ৯০ টাকা দরে ৬ ডজন ডিম কিনে কত দরে বিক্রয় করলে তার ডজন প্রতি ৩ টাকা লাভ হবে? এটিও ৫ মার্ক। তাহলে দেখি আমাদের দেখেন মোট ডিম আছে হচ্ছে কতটি? ৫ আর ৬ ১১টি, ১১ ডজন, মোট ১১ ডজন। এই ৫ ডজন ৬ ডজন আর ৫ ডজন ১১ ডজন। মোট ক্রয় মূল্য আছে কি দেখেন ১০১ গুণ ৫, তাহলে ১০১ গুণ ৫ তারপরে যোগ ৯০ গুণ ৬, তাই তো? তাহলে ১০৪৫ হলো। প্রতি ডজনের গড় ক্রয় মূল্য দেখেন, প্রতি ডজনের গড় ক্রয় মূল্য তাহলে কীভাবে বের করবো আমরা? আমাদের যে টোটাল হয়েছে টোটালটার সাথে টোটাল যে আছে গিয়ে আমাদের ডজন আছে সেটাকে ভাগ দিলে আমাদের কি বেরোবে? তবে গড় ক্রয় মূল্য বেরোবে। আমাদের চেয়েছিল কি বিক্রয় করলে তার ডজন প্রতি ৩ টাকা লাভ হবে। তাহলে এখন প্রতি ডজন ডিমে ঘরে ৩ টাকা লাভ করতে চাইলে প্রতি ডজন ডিমের বিক্রয় করতে হবে কত? হিসাব করেন। তাহলে ৫৫ সাথে আরও ৩ টাকা যোগ করতে হবে। আমাদের গড় মূল্য মানে প্রতি ডিমের গড় মূল্য বেরোচ্ছিল ৯৮, ৯৫ সেখান থেকে আরও ৩ যোগ করে তাহলে ৯৮ টাকা। সরল করুন, দেখুন সুন্দর একটি সরল দিয়েছে আমাদের, সরলটি সমাধান করি। এটা আপনার ক্লাস 8-এর বা 9-এর বইতে আছে সহজ একটি সমাধান। দেখেন 9x, আমরা সবসময় সরল করার সময় ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো, তারপর সেকেন্ড, তারপর থার্ড ব্র্যাকেট, এটা সবসময় আপনারা মনে রাখবেন। তাহলে দেখেন আমরা সর্বপ্রথম ফার্স্ট ব্র্যাকেট কাজ করি। দেখেন ফার্স্ট ব্র্যাকেট এইখানটায় আছে, এইখানটায় আমাদের ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ফার্স্ট ব্র্যাকেট কাজ করে দিই। দেখেন ৫ দুগুণে ১০, মাইনাসে মাইনাসে প্লাস, ১০ দুগুণে ২০ হয়, প্লাস মাইনাসে মাইনাস, দেখেন প্লাস মাইনাসে মাইনাস, ৬ তাহলে কি আসবে? দেখেন ৩ দুগুণে ৬ মাইনাস 6। এরপরে দেখছেন তারপরে দেখেন এরপরটা কি আছে? আমার সেকেন্ড ব্র্যাকেট কাজ করে বলছিলাম। দেখেন এখানে 10 জেড 6 জেড 4 জেড, এরপরে 10x আর দেখেন আছে কিনা? নাই। তাহলে আমরা বসিয়ে দিই যা আছে। 9x মাইনাস দেখেন 5y, একেবারে দেখেন থার্ড ব্র্যাকেট 5y 4 জেড। দেখেন এখানে মাইনাস আছে যেহেতু আগে, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস প্লাস মাইনাস মাইনাস 5y মাইনাস 4z প্লাস 10x মাইনাস 20y। সো আমরা এটা লিখতেই পারি। দেখেন এখান থেকে আমরা করেছি, মাইনাস থাকলে সবগুলো প্লাস করে দেবো আর কি। মাইনাস যেটা এই সামনে যদি মাইনাস থাকে তখন আমরা এগুলো সব প্লাস হয়ে যায়, ঠিক আছে? সামনে যদি মাইনাস থাকে, এখানে মাইনাস থাকলে প্লাস আর প্লাস থাকলে মাইনাস, সো তাই করেছি দেখেন এখানে। ওকে, এরপরে থার্ড ব্র্যাকেট কাজ আমরা সম্পূর্ণ করে ফেলি। দেখেন 9 বসিয়ে দিলাম, এই দেখেন 9 বসিয়ে দিই আমরা। এই দেখেন আগে মাইনাস আছে, তাহলে এগুলো সব প্লাস মাইনাস প্লাস হয়ে যায়, প্লাস মাইনাস হয়ে যায়। তাহলে দেখেন আমরা করে দেখেছি সেটাই, আমরা আসলে একটু সাজিয়েছি। দেখেন এর ভিতরে আবার আগে সাজানোটা দেখি। 5y মাইনাস 4z প্লাস 10x মাইনাস 2y, তো দেখেন 5y আর 20y, তাহলে কত হয়? যেহেতু মাইনাস মাইনাস তাহলে মাইনাস, আর এটা হয়ে যায় প্লাস, তাহলে 15y, এই যে
প্লাস 15y, যেহেতু প্লাস হয়ে এটা কিন্তু বড় সংখ্যা, প্লাস হয়ে মাইনাস যখন আমরা ক্যালকুলেশন এটা একটা ঘর কম করা হচ্ছে, তো আমরা একটা ঘর খুব বেশি করে আমরা এটা তখন সমাধান করতে পারবো। আপনাকে বোঝানোর জন্য আমি একটু করে দিচ্ছি। তাহলে 10x দেখেন, এই 10x বসিয়ে দিলাম, তাহলে এখানে মাইনাস আছে, এখানে প্লাস হয়ে গেল, মাইনাস আছে, তাহলে এখানে প্লাস মাইনাস হয়ে যাবে, তাই বসিয়ে দিলাম। এরপরে দেখেন মাইনাস, এখানে 4z প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস। সো এরপরে কাটাকাটি করি, দেখেন 1x, 10-এর থেকে 9 গেলে 1x, মাইনাস 1x, মাইনাস 1x মানে xই শুধু, ঠিক আছে। এরপরে প্লাস 15y প্লাস 4z। সো তাহলে আমরা এইভাবে লিখতে পারি 15y প্লাস 4z মাইনাস x, এটাই আসলে সমান। এরপরে দেখেন 13 নম্বর, কোনো সংখ্যা 40-এর সাথে 42 যোগ করলে ফলাফল কত হবে সংখ্যাটি নির্ণয় করতে হবে। ধরি সংখ্যাটি x, আমরা সবসময় এই ক্ষেত্রে সংখ্যাটি x ধরে নেব। প্রথমত x এর 40%, তাহলে কোনো সংখ্যা, তাহলে সংখ্যাটি যেহেতু x এর 40% প্লাস 42 যোগ করতে হবে, যোগ করেছি ইকুয়াল টু x। এবার দেখেন প্রশ্ন মতে x দেখেন প্রথমত x 40/100 যোগ 42 ইকুয়াল টু, দেখেন এটা কিন্তু আসলে x আর এটা হচ্ছে গিয়ে 70x, ঠিক আছে। x এর এই এর মানে কিন্তু গুণ, সেই গুণটা, এটা কিন্তু গুণ, x এর গুণ 100/40। তাহলে আমরা এই এটার ভেঙে করছি, উপরে 40 নিচে 100, পার্সেন্টেজ মানে সবসময় 100, আমরা সেটাই জানি, সেই জন্য। এবার দেখেন কাটাকাটি করি আমরা, 2x/25 দেখেন কিভাবে করলাম, খেয়াল করেন। এখানে দেখেন 5 কুড়ি 100, 20 গুণে 40, তাহলে 2 আর 5 থাকে, তাহলে এইটার সাথে সবসময় x গুণ হয়ে যায়। 2x/5 প্লাস 42 ইকুয়াল টু x। দেখেন এরপরে আমরা কি করি, এটাকে এই সাইডে নিয়ে আসলাম, তাহলে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে x মাইনাস 25/2x/5 ইকুয়াল টু 42 দেখেন, ঠিক আছে। এরপরে 3x/5 ইকুয়াল টু 42, 3x ইকুয়াল টু 210, আমরা এটা গুণ করেছি, তাহলে এটা নিচে নিয়ে গেলে 70, উত্তর 70। এরপরে আমরা কিছু উত্তর আসে, দেখেন এগুলা সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান থেকে আসে। এই সাধারণ জ্ঞানটি আসলে আমরা সবারই জানার দরকার, যেমন কিছু WWW এর পূর্ণরূপ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এগুলো সবাই জানি। তারপরে কম্পিউটার, যেহেতু কিছু কম্পিউটার প্রশ্ন থাকবেই আসলে কম্পিউটার হলে। তারপরে দেখেন আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত, আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকা অবস্থিত, এগুলো আসলে প্রায় আসে। চীনের আইনসভার নাম কি? চীনের আইনসভার নাম হলো ন্যাশনাল পিপলস কংগ্রেস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোন তারিখে? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর 10 জানুয়ারি দিবস। মুক্তিযুদ্ধের সর্বপ্রথম কোন এলাকায় শক্তিমুক্ত হয়? মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম যশোর জেলায় শক্তিমুক্ত হয়। বারাউলিয়া শহর কোনটি? বারাউলিয়া শহর হলো চট্টগ্রাম। বাংলাদেশের পর্যটন রাজধানী কোনটি? বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার। ইসলামী সহযোগিতা সংস্থা OIC এর সদর দপ্তর কোথায়? ইসলামী সহযোগিতা সংস্থা দপ্তর হচ্ছে কি সৌদি আরব জেদ্দায় অবস্থিত। আগামী বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হবে? আগামী বিশ্বকাপ ফুটবল 2022 সালে 21 নভেম্বর 18 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। 60 গম্বুজ মসজিদের সংখ্যা কয়টি? 60 গম্বুজ মসজিদের সংখ্যা 81টি। সো এই ছিল আজকের প্রশ্ন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কারণে আজকের মতো বিদায় নিচ্ছি।